বইয়ের জগৎ থেকে একটু বাইরের জগতে আসলাম। বাস্তবে এমন কোনো ছাত্র বা এমন কোনো ছাত্রী বা এমন কোনো ছেলে বা এমন কোনো মেয়ে নেই যারা পিতামাতার বা তাদের বয়সের থেকে বড় যারা আছে তাদের কথা শুনে চলে না, বাস্তবেই চলে না। তাহলে যে মেয়েটা সব থেকে বেশি অভদ্র এবং যে ছেলেটা সব থেকে বেশি অভদ্র, এই অভদ্র মেয়ে এবং এই অভদ্র ছেলেটা তখনই পিতামাতার কথা বা তাদের বয়সের বড় কারোর কথা শুনবে কখন, যখন তার মাথাটা নিচু করে পিঠে একটা দুম করে দেওয়া হবে। তখন কি করবে, ওই অভদ্র ছেলেটা এবং অভদ্র মেয়েটাই আবার বড়দের কথা এবং পিতামাতার কথা শুনবে এবং তাদের কথাটা রাখবে। এই যে মাথাটা নিচু করে দুম করে দেওয়া হচ্ছে মানে কি, মাথাটা নিচু করা মানে হচ্ছে নিম্ন চাপে, এবং যে জায়গাটায় দুম করে দেওয়া হচ্ছে সেই জায়গাটার তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চ উষ্ণতায়। নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতায় অভদ্রটা হয়ে যায় কি ভদ্র। ঠিক গ্যাসের ক্ষেত্রে একই রকম, নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। আজ শুরু করছি মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞানের গ্যাসের আচরণ চ্যাপ্টারের 3 নম্বর পার্ট। এই 3 নম্বর পার্টে 11 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো সর্বজনীন গ্যাস দ্রুবক কাকে বলে এবং আর কে সর্বজনীন গ্যাস দ্রুবক বলা হয় কেন। তাহলে সর্বজনীন গ্যাস দ্রুবক কাকে বলে? 1 মোল আদর্শ গ্যাসের জন্য PV/T অনুপাতের মানকে বলা হয় সর্বজনীন গ্যাস দ্রুবক। অর্থাৎ 1 মোল যদি কোনো আদর্শ গ্যাস হয়, সেই আদর্শ গ্যাসের PV/T এই অনুপাতের মানকেই বলা হয় সর্বজনীন গ্যাস দ্রুবক। এবং সেই সঙ্গে আরও একটা প্রশ্ন আছে যে আর কে সর্বজনীন গ্যাস দ্রুবক বলা হয় কেন। এই আর কে সর্বজনীন গ্যাস দ্রুবক বলা হয় কারণ সকল গ্যাসের ক্ষেত্রে আর এর মান সমান হয়, সেই জন্য আর কে সর্বজনীন গ্যাস দ্রুবক বলা হয়। এছাড়া এখানে যেটা লেখা আছে, আর এর মান গ্যাসের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না এবং এটির মান 1 মোল অণু বা 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে সমান হয়, সেই জন্য আর কে সর্বজনীন গ্যাস দ্রুবক বলা হয়। 12 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো সিজিএস ও এসআই পদ্ধতিতে আর এর একক এবং মান লেখো। পরীক্ষায় যখন এই প্রশ্নটা আসবে জাস্ট শুধুমাত্র মান এবং একক চাবে, নির্ণয় করার কোনো প্রয়োজন নেই, সেই জন্য মুখস্থ রেখে দিলেই হয়ে যাবে। তারপরও যাদের নির্ণয় করার একটু ইচ্ছা আছে তারা একটু ভালো করে ভিডিওটা দেখলেই নির্ণয় করা শিখে নিতে পারবে। কিভাবে আমরা নির্ণয় করব? সিজিএস পদ্ধতিতে আর এর একক আমরা কি জানি, গ্যাসের অবস্থার একটা সমীকরণ জানি, পিভি ইকুয়াল টু এনআরটি। সেখান থেকে আমরা কি করব, এই আর এর এককটা আমরা নির্ণয় করে নেব। সেই জন্য আমরা কি করছি, এই এনআরটিকে আগে বসালাম আর পিভিটাকে পরে বসিয়ে দিলাম। সেখান থেকে আর সমান কি পাওয়া যাচ্ছে, পিভি বাই এনটি। এইগুলোর মধ্যে তো কোনো সমস্যা থাকছে না, তাহলে সমস্যাটা কোথায় তৈরি হবে? এই পি মানে কি, পি মানে হচ্ছে চাপ, তাহলে চাপের এককটা আমাকে মুখস্থ রাখতেই হবে। আর যদি মুখস্থ না থাকে তাহলে চাপের এককটা আমাকে আবার নির্ণয় করে নিতে হবে। তাহলে পি মানে হচ্ছে চাপের একক ইন্টু ভি মানে আয়তনের একক বাই এন মানে কি মোল সংখ্যা ইন্টু টি মানে কি তাপমাত্রা। এবারে দেখো এই চাপের একক কি হবে, চাপের একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। যাদের এখানে মনে থাকবে না তারা একটু নির্ণয় করে নেবে, ওই জন্য ক্লাস 9 ফাঁকি দিতে নেই, ক্লাস 9 ফাঁকি দিলে ক্লাস 10-এ ধরা খেয়ে যাবে, সেই জন্য আর কখনো ফাঁকি দেওয়ার চিন্তাই করবে না। তাহলে চাপের একক কি হবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু আয়তনের একক কি হবে, সেন্টিমিটার টু দি পাওয়ার 3 বাই মোল সংখ্যাকে আমরা লিখব MOL মোল ইন্টু তাপমাত্রা কেলভিন। তাপমাত্রাকে কেন কেলভিন দিয়ে লিখছি, কারণ গ্যাসের চ্যাপ্টারে তাপমাত্রাটাকে সবসময় কেলভিন স্কেলে মাপা হয়। সমান দিয়ে দেখো এখানে 2 সেন্টিমিটার আছে আর এখানে 3 সেন্টিমিটার আছে, তাহলে এই 3টা কেটে দিলাম আর এই 2টা পুরোটাই কেটে দিলাম, তাহলে এখানে 1 সেন্টিমিটার পড়ে আছে। তাহলে উপরে থাকছে কি ডাইন ইন্টু সেন্টিমিটার বাই মোল ইন্টু কেলভিন। এবারে দেখো এই ডাইন ইন্টু সেন্টিমিটার সমান কি লেখা যায়, আর্গ। কোথার থেকে পেলাম এটা, ক্লাস 9-এর কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টার থেকে পেয়েছি। কারণ কার্য সমান কি, কার্য সমান ছিল বল ইন্টু সরণ
সেখান থেকে সিজিএস পদ্ধতিতে বলের এককের নাম কি ছিল? ডাইন, ইন্টু স্বর্ণের একক কি ছিল? সেন্টিমিটার। এই ডাইন ইন্টু সেন্টিমিটারকে বলা হতো কি? আর্ক। তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটারের পরিবর্তে আমরা লিখে দিতে পারি কি? আর্ক। সেই জন্য বললাম না যে ক্লাস 9 ফাঁকি দিলে ক্লাস 10-এ ধরা খেয়ে যেতে হবে। সেই জন্য আজ থেকে আর কখনোই ফাঁকি দেওয়ার চিন্তাই করব না। তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটারকে লিখলাম আর্ক বাই কি হবে? মোল ইন্টু কেলভিন সমান দিয়ে লিখছি কি? একটু স্টাইল দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? আর্গ ইন্টু মোল টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1। কেন? এই মোলটা যখন উপরে উঠে যাচ্ছে এখানে কিছু নেই মানে কত আছে? 1 আছে। এখানে কেলভিনের মাথায় কিছু নেই মানে 1 আছে। এটা যখন উপরে উঠে যাবে তখন সেটা হয়ে যাবে কি? মাইনাস। উপরে যদি প্লাস থাকে নিচে আসলে হবে কি? মাইনাস। যেহেতু নিচেই প্লাস আছে উপরে উঠে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে কি? মাইনাস। তাহলে এখান থেকে এসআই পদ্ধতির এককটা আমরা আর নির্ণয় করব না। জাস্ট কি হবে? এই আর্গের জায়গায় হয়ে যাবে এসআই পদ্ধতিতে আর সমান কি হবে? এই আর্গের জায়গায় হয়ে যাবে কি? জুল ইন্টু এখানে হয়ে যাবে কি? মোল টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1। এসআই পদ্ধতিতে অ্যাকচুয়ালি পরিবর্তন কোথায় হবে? এই জায়গা থেকে পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন হবে? এই চাপের একক ছিল কি? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর এসআইতে হয়ে যাবে কি? নিউটন পার মিটার স্কোয়ার। এই চাপের এককটা ডাইন পার সেন্টিমিটারের পরিবর্তে হয়ে যাবে কি? নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু এই আয়তনের এককটা কি হবে? মিটার টু দি পাওয়ার কিউব বাই এখানে যা ছিল তাই মোল ইন্টু কেলভিন। সেখান থেকে এই 3টা কেটে গেল আর এটা পুরোটাই কেটে গেল। তাহলে এখানে থেকে যাচ্ছে কি? নিউটন ইন্টু মিটার বাই মোল ইন্টু কেলভিন। তাহলে এই নিউটন ইন্টু মিটারকে কি বলা হয়? জুল বাই মোল ইন্টু কেলভিন। যদি জুলটা না বুঝতে পারো তাহলে এখান থেকে আবার দেখো, এসআই পদ্ধতিতে বলের এককের নাম কি হবে? নিউটন ইন্টু স্বর্ণের একক কি হবে? স্বর্ণের একক হবে মিটার। এই নিউটন ইন্টু মিটারকে লেখা হয় কি দিয়ে? জুল দিয়ে। ঠিক আছে, সেই জন্য এখানে হয়ে যাচ্ছে কি? জুল। তাহলে এটা একটু স্টাইল দিলে কিরকম হবে? জুল ইন্টু মোল টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1। এর পরের প্রশ্ন কি ছিল? যে সিজিএস এবং এসআই পদ্ধতিতে আর এর মান লেখো। তাহলে সিজিএস এবং এসআই পদ্ধতিতে আর এর মানটা হুবহু মুখস্থ রেখে দেবো। সিজিএস পদ্ধতিতে আর এর মান কত হবে? 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ ইন্টু মোল টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1। এগুলো লিখলাম শুধুমাত্র একক, আর এটা লিখলাম মান। তাহলে সিজিএস পদ্ধতিতে আর এর মান কত হবে? 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ ইন্টু মোল টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1, যেটা এক্ষুনি নির্ণয় করলাম। এসআই পদ্ধতিতে আর এর মান কত হবে? এসআই পদ্ধতিতে আর এর মান একই হবে, শুধুমাত্র এই 10 টু দি পাওয়ার 7টা থাকবে না। 8.314 এই আর্গের পরিবর্তে কি হয়ে যাবে? জুল ইন্টু মোল টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1। এই 10 টু দি পাওয়ার 7টা থাকছে না কেন? কারণ কি? আমরা ক্লাস 9-এ শিখেছি 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে এই 10 টু দি পাওয়ার 7 আর্গ সমান কত হয়ে যাচ্ছে? 1 জুল হয়ে যাচ্ছে। সেই জন্য 10 টু দি পাওয়ার 7টা আর থাকছে না। তাহলে এখান থেকে এইগুলোই মুখস্থ করব। মুখস্থ করে পরীক্ষায় পড়লে হুবহু এটা লিখে দেবো। যদি শুধুমাত্র একক পড়ে তাহলে এখান থেকে এইগুলো লিখে দিলাম, যদি মান পড়ে তাহলে এখান থেকে এইগুলো পুরোটাই লিখে দিলাম। 13 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া হচ্ছে সেটি হলো গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। তাহলে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি কি হবে? একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি তাদের সঙ্গে সরল অনুপাতে বিক্রিয়া করে। যদি একই চাপ উষ্ণতায় ওই বিক্রিয়াজাত পদার্থটা গ্যাসীয় হয় তাহলে বিক্রিয়ক গ্যাসগুলির আয়তনের সঙ্গে বিক্রিয়াজাত গ্যাসের আয়তন পরস্পর সরল অনুপাতে থাকে। একদম সিম্পল উদাহরণ দিলে আরো সুন্দর বোঝা যাবে। যে 2 ভাগ হাইড্রোজেন নিলাম, তার সঙ্গে আমি 1 ভাগ অক্সিজেন নিচ্ছি, সেখান থেকে হয়ে যাচ্ছে কি? 2 ভাগ জলীয় বাষ্প H2O। তাহলে এইগুলোকে বলা হবে কি? বিক্রিয়ক, আর এটাকে বলা হবে কি?
বিক্রিয়াজাত। বলছি বিক্রিয়ক গ্যাসগুলি পরস্পর কি করছে, সরল অনুপাতে বিক্রিয়া করছে। বিক্রিয়া করার ফলে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে বিক্রিয়ক গ্যাসগুলির সঙ্গে বিক্রিয়াজাত পদার্থ পরস্পর কি হবে, সরল অনুপাতে থাকবে। তাহলে সরল অনুপাতে থাকা মানে জিনিসটা কি, এখানে কি হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আছে, 1 ভাগ অক্সিজেন আছে, তাহলে 2:1। এখানে কত আছে, 2 ভাগ জলীয় বাষ্প, টু কত 2, 2:1:2। এটাই হচ্ছে সরল অনুপাত। তাহলে বিক্রিয়ক গ্যাসগুলির সঙ্গে বিক্রিয়াজাত গ্যাস কি আছে, সরল অনুপাতে আছে। এটাই হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। 14 দাগ দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয় কেন। এই শুষ্ক বায়ু মানে হচ্ছে শুকনো বায়ু, যেটা গরমকালে প্রবাহিত হয়, এবং আর্দ্র বায়ু মানে হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, যেটা বর্ষাকালে বেশি দেখা দেয়। তাহলে শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয় কেন, শুষ্ক বায়ুতে থাকে 4 ভাগ নাইট্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন। এই 4 ভাগ নাইট্রোজেন এবং 1 ভাগ অক্সিজেনের মোলার আণবিক ভর 28.8 গ্রাম। অন্যদিকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর ভর কত হবে, 18 গ্রাম। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ুটা হালকা, কারণ শুষ্ক বায়ুর ভর হচ্ছে 28.8 গ্রাম এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ুর ভরটা কত, 18 গ্রাম। তাহলে হালকাকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু। এই পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে, কিন্তু তারপরেও যদি জানার জন্য কারোর ইচ্ছা থাকে তাহলে দেখো, এই 4 ভাগ নাইট্রোজেন, তাহলে 4 ভাগ থাকছে কি নাইট্রোজেন আর 1 ভাগ থাকছে কি অক্সিজেন। এই 4 ভাগ নাইট্রোজেন এবং 1 ভাগ অক্সিজেনের মোলার ভর কত হবে, 4 ইন্টু নাইট্রোজেন কত নম্বরে থাকে 14 ইন্টু এখানে কত আছে 2 প্লাস অক্সিজেন কত 16 ইন্টু 2 বাই গড় করলে কত হবে 4 রেখে 5। তাহলে এখান থেকে 14 দুগুণ 28, 28 ইন্টু 4 কত হবে 28 গুণ 4, 4 8 32, 2 হাতে 3, 4 2 8 9 10 11, 112 প্লাস 32 বাই 5। তাহলে এখান থেকে কত হচ্ছে 2 এর 2 এ 4, 3 আর 1 এ 4, 1 করতে 1 বাই 5। এটাকে ভাগ করে দিলে কত হবে 5 দুগুণ 10 আর 4 14, 44, 50টা 40 আর 4 44, 40 50টা 40, 28 পয়েন্ট কত 8 গ্রাম। অন্যদিকে যদি জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা ধরা হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে H2O। তাহলে H2O এর আণবিক ভর কত হবে, হাইড্রোজেন কত 1 ইন্টু আছে কটা 2, তাহলে 2 প্লাস অক্সিজেন 16, তাহলে 2 1 কে কত 2 প্লাস 16 সমান কত হচ্ছে 18 গ্রাম। তাহলে এটা কি হচ্ছে হালকা, কার তুলনায়, এটার তুলনায়। সেই জন্য এখানে উত্তরে কি বলা আছে যে আর্দ্র বায়ুটা হালকা হয় এবং শুষ্ক বায়ুটা ভারী হয়। 15 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে কি বোঝো। একই সঙ্গে দেওয়া আছে বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এবং তার সঙ্গে দেওয়া আছে কি আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের ভিতর পার্থক্য লেখো। খুবই সহজ প্রশ্ন। এই আদর্শ জিনিসটা কি, আদর্শ মনে হচ্ছে, একটু ছাত্রছাত্রী দিয়ে উদাহরণ দিচ্ছি। ছাত্রছাত্রী দিয়ে উদাহরণ দিলে কিরকম হবে, যে আদর্শ ছাত্র বা আদর্শ ছাত্রী কি খুঁজে পাওয়া যায়, বাস্তবে কিন্তু পাওয়া যায় না। এই আদর্শ কারা হয়, যারা বড়দের কথা শুনে চলবে, বড়দের সম্মান করবে, তারা কি হবে আদর্শ। আর যারা শুনে চলবে না তারা কি হবে বাস্তব। তাহলে বর্তমানে কিন্তু এই আদর্শ ছাত্রছাত্রী খুঁজে পাওয়া যাবে না। কারণ কি, যদি মাস্টার কোনো একটা কাজ দিল বা কোনো একটা উপদেশ দিল, সেই ছাত্র বা সেই ছাত্রী কিন্তু পুরোটাই মাস্টারের কথা শুনবে না। তাছাড়া পিতামাতার সমস্ত কথাই শুনবে না। কারণ কি, যদি পিতামাতা বলে যে এখন ফোন দেখার দরকার নেই, কিন্তু সেই ফোনটাই ও আগে দেখার জন্য ঘুরে বেড়াবে, কখন একটু ফোনটা হাতে পাবো। যতক্ষণ না ফোন হাতে না দেওয়া হবে ততক্ষণ পড়ার প্রতি কোনো মন থাকবে না। তো বাস্তবে এই গ্যাসের ক্ষেত্রেও এই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস যে জিনিসটা আছে, সেখানে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। আদর্শ গ্যাস কাদের বলা হয়, যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে, অর্থাৎ গ্যাসের অবস্থার সমীকরণ যেটা পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণ মেনে চলবে, তারাই হবে কি আদর্শ গ্যাস। তাই এখানে লেখা আছে যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে বলা হবে কি আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস, যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলবে না তারাই হবে বাস্তব গ্যাস। বাস্তবে
আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, সমস্ত গ্যাসই হলো কি বাস্তব গ্যাস। পরের যে প্রশ্নটা আছে সেটা হলো বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। একটু আগেই বললাম বাস্তবে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, সমস্ত গ্যাসই কি বাস্তব গ্যাস। ঠিক একই রকম উদাহরণ একটু বইয়ের জগৎ থেকে একটু বাইরের জগতে আসলাম। বাস্তবে এমন কোনো ছাত্র বা এমন কোনো ছাত্রী বা এমন কোনো ছেলে বা এমন কোনো মেয়ে নেই যারা পিতামাতার বা তাদের বয়সের থেকে বড় যারা আছে তাদের কথা শুনে চলে না, বাস্তবেই চলে না। তাহলে যে মেয়েটা সব থেকে বেশি অভদ্র এবং যে ছেলেটা সব থেকে বেশি অভদ্র, এই অভদ্র মেয়ে এবং এই অভদ্র ছেলেটা তখনই পিতামাতার কথা বা তাদের বয়সের বড় কারোর কথা শুনবে কখন, যখন তার মাথাটা নিচু করে পিঠে একটা দুম করে দেওয়া হবে। তখন কি করবে ওই অভদ্র ছেলেটা এবং অভদ্র মেয়েটাই আবার বড়দের কথা এবং পিতামাতার কথা শুনবে এবং তাদের কথাটা রাখবে। এই যে মাথাটা নিচু করে দুম করে দেওয়া হচ্ছে মানে কি, মাথাটা নিচু করা মানে হচ্ছে নিম্ন চাপে, এবং যে জায়গাটায় দুম করে দেওয়া হচ্ছে সেই জায়গাটার তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চ উষ্ণতায়। নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতায় অভদ্রটা হয়ে যায় কি ভদ্র। ঠিক গ্যাসের ক্ষেত্রে একই রকম, নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এটা গেল বাস্তব উদাহরণ। কিন্তু থিওরি দিয়ে বোঝালে কিরকম হবে, আমরা বয়েলের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, ভি ভেরিয়েসেস 1/p, এবং চার্লসের সূত্রে আমরা লিখতে পারি কি ভি ভেরিয়েসেস টি। এই বাস্তব গ্যাসগুলির ভিতর অটোমেটিক আকর্ষণ বিকর্ষণ বল কাজ করছে, কিন্তু আদর্শ গ্যাসের ভিতরে কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজ করছে না। তাহলে এই বাস্তব গ্যাসের ভিতর যখন আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তখন কি হয়, এদের আয়তনটা কম থাকে। তাহলে যদি এই আয়তনটাকে বাড়িয়ে দেওয়া যায় তাহলে কি হবে, এই আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে না। এই আকর্ষণ বিকর্ষণ বল যখনই কাজ করবে না তখন সে হয়ে যাবে কি আদর্শ। তাহলে আমার যে মূল বিষয় সেটা হচ্ছে আয়তনটাকে বাড়াতে হবে। এই আয়তনটাকে বাড়াতে গেলে অবশ্যই চাপটাকে কি করতে হবে, কমাতে হবে। তাহলে চাপটাকে প্রথম নম্বর কমাতে হবে এবং এই তাপমাত্রাটাকে বাড়াতে হবে। যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে কি হবে, আয়তন বেড়ে যাবে, এবং এই ক্ষেত্রে যদি চাপ কমে যায় তাহলে কি হবে, আয়তন বেড়ে যাবে। আর যখনই আয়তন বেড়ে যাবে তখন আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে না, তখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের পার্থক্য কি আছে? এক নম্বর হচ্ছে আদর্শ গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে, বাস্তব গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না। 2 নম্বর হচ্ছে আদর্শ গ্যাসগুলিকে তরলে পরিণত করা যায় না, বাস্তব গ্যাসগুলিকে তরলে পরিণত করা যায়। এবং বাস্তবে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, আর বাস্তবে যত গ্যাসই আছে সবই হচ্ছে বাস্তব গ্যাস। তার মানে বাস্তবে ভালো মানুষ দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না, সবই কি বাস্তব। 16 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য প্রথমে কি দেওয়া আছে, সকল গ্যাসই অসংখ্য অণুর দ্বারা গঠিত হয়, একই গ্যাসের সকল অণু একই রকমের এবং ভিন্ন গ্যাসের অণুগুলি ভিন্ন ভিন্ন রকমের হয়। 2 দাগ দিয়ে কি দেওয়া আছে, গ্যাস অণুগুলি বিন্দুবার এবং এদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য হয়। 3 দাগ দিয়ে কি দেওয়া আছে, গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল হয় এবং এদের গতিবেগ 0 থেকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। 4 দাগ দিয়ে দেওয়া আছে কি গ্যাস অণুগুলি কঠিন গোলাকার এবং পূর্ণ স্থিতিস্থাপক। 5 দাগ দিয়ে দেওয়া আছে কি গ্যাস অণুগুলির কোনো স্থিতিশক্তি নেই, সমস্ত শক্তিই হলো গতিশক্তি। 17 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো গড়বেগ কাকে বলে। যদি কোনো গ্যাসে n সংখ্যক অণু থাকে, এই n সংখ্যক অণু মানে কটা অণু আমরা জানি না, কিছু সংখ্যক অণু আছে, এবং অণুগুলির গতিবেগ যদি c1 c2 c3 ডট 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 cn হয় তাহলে এই cn মানে কি, এখানে c 100 হতে পারে, 1000 হতে পারে, 1 লাখ হতে পারে, 5টা হতে পারে, 10টাও হতে পারে। তাহলে যদি কোনো গ্যাসে n সংখ্যক অণু থাকে এবং অণুগুলির গতিবেগ যদি c1 c2 c3 ডট 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 cn হয় তাহলে গড়বেগ সমান লেখা যাবে কি c বার সমান c1 প্লাস c2 প্লাস c3 প্লাস ডট 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 প্লাস cn বাই n। যেহেতু গড় বলছে তাই যত সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে আবার ভাগ করে দিতে হবে, এটাই হলো গড়বেগ। 18 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো গ্যাসের ব্যাপন কাকে বলে। গ্যাসের ব্যাপন কাকে বলে, যে ধর্মের জন্য 2 বা ততোধিক গ্যাস
বাহ্যিক সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশে যে একটি সমসত্ব গ্যাস মিশ্রণ তৈরি করে তাকে বলা হয় কি গ্যাসের ব্যাপন। বাস্তব উদাহরণ দিলে বোঝা যাবে, যদি কোনো একটা ঘরে একটু পারফিউম ছড়ানো হয় তাহলে কি হবে, সেটা মুহূর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে যাবে। গ্যাসের ব্যাপনের একটা বাস্তব উদাহরণ দিলে কি হবে, যখন তোমরা দেখবে যে টিউশন সেন্টারে অথবা স্কুলে সুইট হার্ট অথবা ফক্স সেন্ট বা অন্যান্য সেন্ট মেখে যদি কেউ আসে তাহলে তার পাশে একটু বসতে ইচ্ছে হবে। কেন ইচ্ছে হবে? কারণ সে যে সেন্টটা মাখলো সেই সেন্ট কি হচ্ছে, বাতাসের সঙ্গে সমসত্বভাবে মিশে যেয়ে একটি গ্যাস মিশ্রণ তৈরি করছে এবং সেই গ্যাস মিশ্রণটা আমাদের নাকে এসে পৌঁছাচ্ছে। এই যে সমসত্ব গ্যাস মিশ্রণ তৈরি হচ্ছে এটাই হলো গ্যাসের ব্যাপন। একটা হচ্ছে বাতাস আর একটা হচ্ছে সেন্ট পরস্পর মিশে যাচ্ছে, এটাই গ্যাসের ব্যাপন। 19 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া হচ্ছে, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব আলোচনা করো। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি জানি, ভি ভেরিয়াস 1/P। তাহলে এখানে বলছে কি আয়তনের উপর চাপের প্রভাব, তাহলে চাপ বাড়লে কি হবে, আয়তন কমবে, এবং চাপ কমলে কি হবে, আয়তন বাড়বে। অর্থাৎ আয়তনের সঙ্গে চাপটা কি সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে। সেই জন্য আয়তন বাড়লে চাপ কমছে এবং চাপ বাড়লে আয়তন কমছে, সেই জিনিসটা এখানে লেখা আছে। 21 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত হবে? তাহলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য 10 কেলভিন হবে। কেন হবে? সেলসিয়াস স্কেলটা শুরু হয় 0 থেকে এবং শেষ হয় 100-তে, অর্থাৎ নিম্ন স্থিরাঙ্ক কত 0 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100 সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে, এবং এখানে ঘর থাকে কটা, 100টা। কেলভিন স্কেলের ক্ষেত্রে কেলভিন স্কেলটা শুরু হচ্ছে 273 থেকে এবং শেষ হচ্ছে 373-এ, তাহলে এখানেও ঘর কটা আছে, 100টা। তাহলে সেলসিয়াস স্কেলে যদি আমি এক ঘর উপরে উঠি তাহলে কেলভিন স্কেলেও কত হবে, সেটা এক ঘর উপরে উঠবে। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেটা হবে 1 ডিগ্রি, কেলভিন স্কেলে সেটা কত হবে, 274 কেলভিন। তাহলে সেলসিয়াস স্কেলে যদি 10 উপরে উঠি তাহলে কেলভিন স্কেলেও কত ঘর উঠবো, 10 ঘর উঠবো, কারণ এখানে ঘর সংখ্যা সমান আছে তাই। সেই জন্য সেলসিয়াস স্কেলে যদি দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কেলভিন স্কেলে কত হবে, 10 কেলভিন। পরের দেখ কি আছে, পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কি বাস্তবে শূন্য হয়ে যায়? উত্তর হচ্ছে না। কারণ কি, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানোর আগেই সমস্ত গ্যাস তরলে পরিণত হয়। তাই এই উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে শূন্য হয় না। অর্থাৎ এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর আগেই গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, তাহলে পরম শূন্য উষ্ণতায় তো আর শূন্য হচ্ছেই না। 23 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া হচ্ছে সেটি হলো, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? তাহলে -40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের পাঠটা সমান হয়। 24 দাগ দিয়ে কি দেওয়া আছে, বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে কি হবে? বায়ুপূর্ণ যদি কোনো একটা বেলুনকে চাঁদে নিয়ে যাওয়া যায় তাহলে কি হবে, সেটা ফেটে যাবে। কেন ফেটে যাবে? চাঁদে বাতাস নেই। চাঁদে বাতাস না থাকার কারণে ওই বেলুনের ভিতরে যখন বাতাস থাকবে তখন কি করবে, ওই বাতাস বেলুনের ভিতর থেকে বাইরে আসবে, কারণ কি উচ্চচাপ থেকে নিম্নচাপে যাবে, সেই জন্য বেলুনটা আরো প্রসারিত হবে এবং ফেটে যাবে। সেই উত্তরটা এখানে লেখা আছে। বায়ুপূর্ণ স্থানে যখন কোনো বেলুন থাকে তখন কি হয়, বাইরের বায়ুচাপ এবং বেলুনের ভিতরের বায়ুচাপটা সমান হয়, সেই জন্য বেলুনটা ফাটে না। কিন্তু চাঁদে কি হবে, বাতাস নেই। এই বাতাস না থাকার কারণে কি হবে, বয়েলের সূত্র অনুযায়ী বেলুনটা আরো প্রসারিত হবে এবং প্রসারিত হয়ে বেলুনটা ফেটে যাবে। সেই উত্তরটা এখানে লেখা আছে। এই ছিল মোটামুটি গ্যাসের আয়তন চ্যাপ্টার, এবং খুব শীঘ্রই গ্যাসের আয়তন চ্যাপ্টারের শর্ট কোশ্চেন এবং সাজেশন ভিডিও প্রকাশ করা হবে, এবং এর পরবর্তী পার্টে তোমাদের জন্য থাকছে পর্যায় সারণীর চ্যাপ্টার।